তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য আশার আলো দেখছে উত্তরের জনপদ। ভূ রাজনৈতিক জটিলতা থাকলে নিজস্ব অর্থায়নে কাজ শুরুর পরামর্শ। কর্মজীবন নিয়ে তরুণদের ভাবনায় পরিবর্তন, চাকরির বদলে বাড়ছে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন। প্রশিক্ষণ, মূলধন সহায়তা ও বাজার তৈরিতে নজর দেওয়ার পরামর্শ। মিল মালিকদের কারসাজিতে এখনও অস্থির চালের বাজার। ৩ সপ্তাহে দিনাজপুরে কেজিতে বেড়েছে ৬ টাকা পর্যন্ত। নজরদারির অভাবকে দুষছেন ভোক্তা। দীর্ঘ ৫ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও পণ্য রফতানি শুরু। ভারতে যাচ্ছে ম্যাঙ্গো ড্রিঙ্কস ও সুপারি। শ্রমিকদের ব্যস্ততায় সচল বাণিজ্যিক কার্যক্রম। এবং তীব্র লোডশেডিংয়ের দুর্ভোগে গাইবান্ধার বাসিন্দারা। দিন রাতের বেশিরভাগ সময় থাকছে না বিদ্যুৎ। গরমে অতিষ্ঠ জনজীবন, ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। তিস্তা মহাপরিকল্পনা উত্তরের 2 কোটি মানুষের স্বপ্ন, কিন্তু বিগত সরকারের একাধিকবার আশ্বাস ও বাস্তবায়নে ব্যর্থতায় স্বপ্নভঙ্গ হয়েছে তিস্তা পাড়ের বাসিন্দাদের। কিন্তু এবার ভিন্ন চিত্র। সব রাজনৈতিক দল একাট্টা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে। এমনকি অন্তর্বর্তী সরকারও সাফ জানিয়েছে, তিস্তা পাড়ের বাসিন্দারা চাইলে এই প্রকল্প অবশ্যই আশার আলোর মুখ দেখবে। অধিকার কর্মীরা বলছেন, ভূ রাজনৈতিক জটিলতা থাকলে প্রয়োজনে নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। আমি আপনাদেরকে যেই কথাটা দিব সেটা হচ্ছে, আপনাদের মতামত ছাড়া কোনো মহাপরিকল্পনা চূড়ান্ত হবে না। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে 9 মার্চ থেকে 13 মার্চ উত্তরের 5 জেলায় পাওয়ার চায়না কোম্পানি তিস্তা পাড়ের বাসিন্দাদের কাছে তুলে ধরে তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রকল্প। যে প্রকল্পে একাত্মতা জানান উত্তরের 2 কোটি মানুষ। ভারতের আগ্রাসনে ভাঙ্গন, প্লাবন আর খরায় বিধ্বস্ত তিস্তা পাড়ের বাসিন্দারা দীর্ঘ সময় ধরে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে যে আন্দোলন চালিয়ে আসছে, এবার সেই দাবি বাস্তবায়নে একাট্টা হয়েছেন প্রধান রাজনৈতিক দলগুলো, যা আশার আলো জুগিয়েছে অববাহিকার কোটি প্রাণে। তিস্তা পাড়ের 11টি পয়েন্টে আপনারা কর্মসূচি পালন করেছেন। আপনাদের এই আন্দোলন অবশ্যই ইনশাল্লাহ বৃথা যাবে না। আপনাদের এই আন্দোলনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত হবে। তিস্তা মহাপরিকল্পনারে নিয়ে কোনো ধরনের টালবাহানা জাতীয় নাগরিক পার্টি মেনে নেবে না। বাস্তবসম্মতভাবে এবং কুড়িগ্রামকে কোনো ধরনের যাতে অবহেলা না করা হয়, সেইভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। অধিকার কর্মীরা বলছেন, ভূরাজনৈতিক জটিলতা থাকলে প্রয়োজনে নিজস্ব অর্থায়নে এই প্রকল্পের কাজ বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে। আমাদের নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নে কোনো অসুবিধা হবে না, এবং ভূরাজনৈতিক যে নানা টানাপোড়ন চলতেছে, এই টানাপোড়ন এবং দৌড়ও থাকবে না। উত্তরের কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে বহু আকাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজের শুরুটা হোক অন্তর্বর্তী সরকারের হাত ধরেই প্রত্যাশা নদীপাড়ের বাসিন্দাদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ, কর্মসংস্থানের সংকট আর প্রযুক্তির হাতছানি, এই 3 মিলে বদলে যাচ্ছে তরুণ প্রজন্মের কর্মজীবনের মানসচিত্র। চাকরির জন্য অপেক্ষার বদলে অনেকেই এখন স্বপ্ন দেখছেন নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার। বিশেষজ্ঞদের মতে, বেকারত্ব কমিয়ে কর্মসংস্থান বাড়াতে উদ্যোক্তাদের দিতে হবে বাস্তব ভিত্তিক প্রশিক্ষণ, মূলধন সহায়তা ও বাজার তৈরিতে সরকারি পৃষ্ঠপোষকতা। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। দেশে প্রতি বছর প্রায় 20 লাখ শিক্ষিত তরুণ কর্মবাজারে প্রবেশ করলেও কাঙ্ক্ষিত চাকরি পান অর্ধেকেরও কম। ফলে বাড়ছে বেকারত্বের হার। শিল্পায়নের সংকুচিত শ্রমবাজারের কারণে এই হার সবথেকে বেশি রংপুর অঞ্চলে। আমাদের বাংলাদেশের বোধহয় চাকরির বাজারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একাডেমিক লেখাপড়ার সাথে চাকরি জীবনের যে লেখাপড়া, সেটা কোনো পার্থক্য নেই। 1500-2000 যদি পোস্ট থাকে, সেখানে দেখা যায় যে 4 লাখ 7 লাখ পরীক্ষার্থী। আমারও প্রিপারেশনটা আরো বাড়ানোর দরকার, না হলে তো ভালো জায়গায় হয়তো বা যাওয়া যাবে না। তবে হতাশার এই ছবিটা পাল্টে দিচ্ছে ইচ্ছাশক্তি এবং প্রযুক্তি। ই কমার্স, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং কিংবা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা হিসেবে নিজের পণ্যের ব্র্যান্ড তৈরি করে ঘুরে দাঁড়াচ্ছেন অনেক তরুণ তরুণী।
এই যেমন শৈবাল আহমেদ, 4,000 টাকা দিয়ে শুরু করা এই উদ্যোক্তার মূলধন এখন কোটি টাকা। তার মতো সফলতার গল্প রয়েছে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা এই 3 তরুণের। উৎপাদন করছেন কৃষিভিত্তিক পণ্য, তবে সফলতার পেছনে রয়েছে শ্রম সংকট আর নানা বাধার গল্প। বাগানে কোনো লোনের আমাদের কোনো অপশন নাই। আপনি যদি কোনো মশলা জাতীয় ফসল করেন তাহলে তো আপনাকে হয়তো আমরা সাপোর্ট করতে পারি। এখন একটা মূলধন আমাদেরকে ব্যাংক বা এনজিও দিচ্ছে, অনেক ভারী বোঝা ঘাড়ে চাপাই দিচ্ছে, হয় অল্প সময়ে অল্প মেয়াদে পরিশোধ করার, নয়তো অনেক বড় একটা অ্যামাউন্টের লভ্যাংশ নিয়ে। টাইমলি যদি আপনি পেস্টিসাইড তারপরে ইনসেক্টিসাইড এগুলো যদি প্রয়োগ করতে না পারেন, সেক্ষেত্রে আপনার দেখা যাবে পুরো কৃষিটা ডিস্ট্রয় হতে পারে, ধ্বংস হতে পারে। এই জন্য এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে টাইমলি কাজগুলো করা। বিশেষজ্ঞরা বলছেন পৃষ্ঠপোষকতা দেয়া গেলে দেশের এমন লাখো উদ্যোক্তারাই হতে পারেন অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। আমরা যদি এই খাতের মধ্যে বিনিয়োগ করতে পারি, এই খাতে যদি আমরা মানুষকে আগ্রহী করে তুলতে পারি, এই খাতে একজন মানুষ যেন তার পেশার বিকল্প হিসেবে এই পেশাটাকে বেছে না নিয়ে প্রথম পছন্দ হিসেবে যদি উদ্যোক্তা হতে পারে, তাহলে কিন্তু এই সংকটগুলোর সমাধান সম্ভব। গবেষণা বলছে 18 থেকে 35 বছর বয়সী 62% তরুণী নিজেদের ব্যবসা শুরু করতে আগ্রহী। তবে প্রয়োজন বাজেটে বিশেষ বরাদ্দ এবং সরকারি উদ্যোগ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে যুক্ত হচ্ছেন আলফাটেকের ব্যবস্থাপনা পরিচালক অনিন্দ রায়। চলে যাচ্ছি তার কাছে। আমরা সম্প্রতি দেখছি যে বিশেষ করে তরুণরা চাকুরির থেকে আসলে উদ্যোক্তা হওয়ার পথে তারা বেশি আগ্রহী হয়ে উঠছেন। এর মূল কারণ আমরা দেখছি যে তাদের কাঙ্ক্ষিত চাকুরি না পাওয়ার কারণেই মূলত উদ্যোক্তা তারা হতে চাইছেন। আজকে আমরা আলোচনা করব তরুণদের উদ্যোক্তা হওয়ার পথে চ্যালেঞ্জগুলো কি কি এবং কোন কোন ক্ষেত্রে তারা আসলে এই আপনারা উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নিতে পারেন। আমার সাথে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন আলফাটেকের এমডি অনিন্দ রায়। আমরা সরাসরি একটু আলোচনায় চলে যেতে চাই। আমরা দেখছি যে তরুণরা উদ্যোক্তা হতে চায় এবং চাকুরির থেকে তাদের উদ্যোক্তা হওয়ার পথেই বেশি আগ্রহ, এবং একটি গবেষণা বলছে 60 থেকে 70% তরুণই আসলে উদ্যোক্তা হওয়ার ঝুঁকিটা নিতে চায়। আসলে তাদের কোন কোন জায়গাগুলোতে আসলে চ্যালেঞ্জ রয়েছে এবং উদ্যোক্তা হওয়ার পথে কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে তাদের এগোতে হবে? আচ্ছা, প্রশ্নটা তো অনেক বড়। যেহেতু আমি নিজেও একজন এন্টারপ্রেনারের যে জার্নিটা এটা খুব চ্যালেঞ্জিং। আসলে লাস্ট কয়েক বছরে যে পরিমাণ উদ্যোক্তা তৈরির যে বাবল তৈরি হয়েছে, সেই বাবলে অনেকে গা ভাসিয়েছে, অনেকে অনেক মেজারেবল সাকসেস পেয়েছে, আবার অনেকে কিন্তু ফেইলিয়র হয়েছে। এই জিনিসটা আমি একটা জিনিস বিলিভ করি, সেটা হচ্ছে উদ্যোক্তা কিন্তু জন্মগত। ওকে, উদ্যোক্তা তৈরি করা যায় না, উদ্যোক্তা এত সহজে তৈরি হয় না। এখানে অনেকগুলো প্যারামিটার আছে, ডেফিনেটলি গভর্নমেন্টের ক্ষেত্র থেকে আমাদের পরিবেশ, পারিবারিক ব্যাপার আছে, পরিবেশ আছে, সামাজিক ব্যবস্থা আছে, অর্থনৈতিক ব্যবস্থা আছে, অনেকগুলো প্যারামিটার আছে। কিন্তু উদ্যোক্তা যারা বেসিকলি মাইন্ডসেট ঠিক যদি করতে পারে, ডিটারমাইন যদি থাকে, তাহলেই সে উদ্যোক্তা হতে পারবে। কারণ উদ্যোক্তা আসলে এত ইজি নয়। একটা চাকরি, যেমন আপনি পড়াশোনা করে একটা চাকরি পেলেন, পরবর্তীতে সেই প্রতিষ্ঠানই আপনার স্বাস্থ্য থেকে শুরু করে সব ব্যবস্থায় নিল, কিন্তু উদ্যোক্তা সেই পুরো ইকোসিস্টেমটাই তাকেই ডেভেলপ করতে হয়। উদ্যোক্তা হতে গেলে ডেফিনেটলি অনেক বেশি ডেডিকেটেড, অনেক বেশি ট্যালেন্টেড হতে হবে, এটা আমি মনে করি। আচ্ছা, আপনি বলেন যে অনেকগুলো চ্যালেঞ্জ আসলে একজন উদ্যোক্তার জন্য সামনে অপেক্ষা করে যারা উদ্যোক্তা হতে চায়। আসলে চ্যালেঞ্জগুলো কি কি এবং তরুণরা আসলে কোন কোন বিষয়কে গুরুত্ব রেখে তারা উদ্যোক্তা তৈরি হতে পারে? আমরা আইটির ক্ষেত্রে একটি বড় সম্ভাবনা দেখি, এগ্রিকালচারে একটা বড় সম্ভাবনা দেখি। আসলে কোন কোন খাতের সম্ভাবনা রয়েছে? সময় তো দেখা গেল যে জেনারেশন তো একটা ফ্যাক্টর। একটা সময় মানুষ যে বিষয়গুলো নিয়ে চিন্তা করতো, এখন তার অনেক বেশি আপডেট চিন্তা করে। যেমন টেকনোলজির লাস্ট কয়েক বছরে যে পরিমাণ চেঞ্জ হয়েছে, এখন টেকনোলজি ইন্ডাস্ট্রিটাই এলোমেলো করে দিচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। তো ডেফিনেটলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিতে বিশাল একটা অপরচুনিটি আছে। যদিও বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি মানুষের কর্মসংস্থানের ক্ষতি করবে, কিন্তু এখানেও কিন্তু কর্মসংস্থান তৈরি করবে। তো যারা ফাস্ট মুভার তারা সেখানে ফ্যাসিলিটেট হবে আর কি, এটা আমি আশা করি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার সাথে সাথে যদি সেটা অ্যাডাপ্ট করতে পারে, সেই উদ্যোক্তারা অনেক বেশি ভালো করবে বলে আমি আশা করি। আর যেটা বললেন যে উদ্যোক্তারা প্রথমের দিকে যে প্রবলেমটা ফেস করে বা মনে করে, তারা আসলে টাকার কথা মনে করে, যে টাকার কারণে আমি উদ্যোক্তা হতে পারছি না। আপনি যদি বাংলাদেশের যারা একেবারে রুট লেভেল থেকে উঠে এসেছে যারা উদ্যোক্তা, তাদের যদি প্রশ্ন করেন,
যারা উঠে এসেছে সফল হয়েছে তারা কিন্তু বলবে যে টাকা আসলে কোনো ফ্যাক্টর না, আর যারা আসলে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছে তারা কিন্তু একটাই কথা বলবে যে টাকাটাই আসলে মেইন প্রবলেম। আসলে মূল জায়গাটা কি আসলে তাহলে? টাকা দরকার, টাকা বিজনেস বাড়ানোর জন্য দরকার, উদ্যোক্তা হওয়ার জন্য শুরু করার জন্য আসলে ফাইন্যান্স বড় একটা ফ্যাক্টর নয়। একটা দেখেন, মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, একটা সময় ব্যাংক আমাকে ফাইন্যান্স করতে চায়নি। কেন ফাইন্যান্স করতে চায়নি, ব্যাংক আমাকে কেন ফাইন্যান্স করবে সেই প্যারামিটার তো আমি ঠিক করতে পারিনি। একটা ব্যাংক তো টাকা দেওয়ার জন্যই বসে আছে, বিভিন্ন যারা মানে ফাইন্যান্স করছে তারা তো আসলে ফাইন্যান্স করার জন্যই বসে আছে, কিন্তু আমরা ফাইন্যান্স নেয়ার মতন ক্যাপাবিলিটির মধ্যে ছিলাম না বিধে আমাদের দেয়নি। বাট যখন একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে যায় ওই প্যারামিটারগুলো ঠিক করে, তখন কিন্তু ব্যাংক তার পিছনে ঘোরে যে টাকা নেন। আসলে টাকা বিজনেস বড় করার জন্য লাগে, কিন্তু বিজনেস শুরু করার সময় যদি আপনি ফাইন্যান্স না বুঝে, প্রোডাক্টের এক্সপিরিয়েন্স, বিজনেসের এক্সপিরিয়েন্স না থেকে যদি বিজনেস শুরু করেন, তাহলে অনেক উদ্যোক্তা ফেইলিওর হয়। বাংলাদেশের মোটামুটি 95% বিজনেস কিন্তু ফল করে, উদ্যোক্তারা ফল করে, মাত্র 5% থেকে 3% উদ্যোক্তারা কিন্তু সাকসেসফুল হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় আমরা দেখছি যে যারা ধরেন আইটির বাইরে উৎপাদনমুখী উদ্যোক্তা, যারা ধরেন বিভিন্ন ধরনের প্রোডাকশনে যারা রয়েছেন, এগ্রিকালচার কিংবা হলো যে হস্তশিল্প, হ্যান্ডিক্রাফটসের মতো যারা প্রোডাক্ট উৎপাদন করেন, তাদের আসলে বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের এক ধরনের উদ্যোগ নেওয়া উচিত কিনা, এবং দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে যাতে তারা তাদের পণ্যটা বিক্রি করতে পারে। হ্যাঁ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ। দেখেন, আপনি একটা প্রোডাক্ট, একজন উদ্যোক্তা যখন একটা প্রোডাক্টের কথা চিন্তা করে, সেটা হোক ফিজিক্যাল প্রোডাক্ট অথবা সার্ভিস, সেটা মার্কেটের ডিমান্ড কতটুকু এটা কিন্তু প্রথমে মেজার করতে হবে। মার্কেটে ডিমান্ড না থাকলে সেই প্রোডাক্ট আপনার যতই ভালো হোক না কেন এটা কিন্তু চলবে না। এখন কোন মার্কেটে, যদি দেশের মার্কেটে হয় তাহলে দেশের মার্কেটে আপনি সেলসের জন্য ট্রাই করবেন, যদি ইন্টারন্যাশনাল মার্কেট হয় সেখানে তখন আপনার কি এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্সের ব্যাপার আছে। এই জায়গায় ডেফিনেটলি সরকারের একটা বড় পদক্ষেপ নেওয়া উচিত, যাতে এই মার্কেট ব্যবস্থাপনা, যে একটা প্রোডাক্ট তৈরি করলেই কিন্তু সেল হয় না, আবার সেল করতে পারলেই কিন্তু আসলে ভালোভাবে তৈরি করা যায় না। একটা প্রোডাক্ট সুন্দরভাবে তৈরি করা এবং সেটা বাজারজাত করা, এটার মধ্যে অনেকগুলো মানে স্টেপ আছে। এই স্টেপগুলো ধীরে ধীরে শুরু করেই কিন্তু আসলে একজন উদ্যোক্তাকে সামনের দিকে ফোকাস করা উচিত। এবং দেখেন, আমি একটা প্রোডাক্ট তৈরি করব, সেই প্রোডাক্টটার ইন্টারন্যাশনাল মার্কেটে কি পরিমাণ, কত পরিমাণ কোয়ান্টিটি চাহিদা আছে, এখানে প্রফিট কি পরিমাণ, এটা চিন্তা করেই কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করা উচিত যে কোনো একজন উদ্যোক্তার। আচ্ছা, আমি সর্বশেষ একটু জানতে চাই, সামনের সময়গুলোতে আসলে উদ্যোক্তাদের জন্য সম্ভাবনার জায়গাটা কেমন, এবং একই সাথে যে চ্যালেঞ্জগুলো নিতে হয় একজন উদ্যোক্তার, সেই জায়গায় যারা নতুন উদ্যোক্তা হতে চায় তাদের কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে? আচ্ছা, মানে উদ্যোক্তা হতে গেলে প্রথম যে জিনিসটা আমি ফিল করি সেটা হচ্ছে ডেডিকেশন। আমি এন্টারপ্রেনার হব, এটা সবাই চিন্তা করে, কিন্তু কি নিয়ে কাজ করবে এই জিনিসটা কেউ আসলে ডিসাইড করতে পারে না। প্রথমত একেবারে ফোকাসলি যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো একটা সার্ভিস নিয়ে সেটাতে বেস্ট হয়ে তারপর তার মানে এগিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। কেননা উদ্যোক্তাদের সমস্যা, আপনি বলছেন যে আসলে ফোকাসটা জরুরি, আমি কি করতে চাই। আমরা আলোচনা করছিলাম তরুণরা আসলে উদ্যোক্তা হতে গেলে কোন কোন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হয় এবং সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে তাদের মাথা রাখতে হবে। আমাদের সাথে অতিথি হিসেবে ছিলেন আলফাটেকের এমডি আনন্দ রয়। তো সবকিছু মিলে আজকে আমার আলোচনার বিষয় এই ছিল। রংপুর থেকে আলফাটেকের ব্যবস্থাপনা পরিচালক অনিন্দ রায়ের সঙ্গে কথা বলছিলেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। বিভাগীয় সময় আরও থাকছে, নেই বর্জ্য অপসারণের নির্ধারিত স্থান, নীলফামারীতে যেখানে সেখানে ফেলা হচ্ছে আবর্জনা, দূষণ ও দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা, ডাম্পিং জোন নির্মাণের আশ্বাস। এখনও অস্থির দিনাজপুরের চালের বাজার। চাল ব্যবসায়ীদের দাবি, অতিরিক্ত মুনাফার লোভে দাম বাড়িয়ে দিয়েছেন মিল মালিকরা। তবে এর পেছনে খাদ্য বিভাগের সঠিক নজরদারির অভাবকে দুষছেন ভোক্তারা। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। সরবরাহ এবং মজুদ পর্যাপ্ত, এরপরও লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম। 3 সপ্তাহে দাম বেড়েছে প্রকারভেদে কেজি প্রতি 4 থেকে 6 টাকা। চালের এমন ঊর্ধ্বমুখী দামে নাভিশ্বাস ভোক্তাদের। সরকারি পর্যায়ে কোনো নজরদারি বা তদারকি না থাকায় ক্রেতারা ভুগছেন বলে অভিযোগ তাদের। চালের দাম আগে কম ছিল, এখন চালের দাম বাড়ে গেছে। আমরা তো মধ্যবিত্ত, আমরা তো মানে কি না কুল কিনারা কুচি পাই না। ব্যবসায়ীরা বরাবরের মতো দোষ চাপালেন মিল মালিকদের উপর। তাদের দাবি, উচ্চ মূল্য ছাড়া মিলাররা চাল ছাড়ছেন না, এজন্য বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। মিলাররা এখন তো সব ধান তো শুকায় নিছে,
শুকায় সব স্টকে চলে গেছে, এখন তো কৃষকের কাছে কোনো ধান নেই। দাম বাড়া আর কমা এগুলো আসলে মিলারদের কারসাজি। তবে যদি কেউ ধান চাল মজুত রাখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন চালকল মালিক গ্রুপের নেতারা। বাংলাদেশের বিভিন্ন গুদামে লক্ষ লক্ষ টন ধান মজুদ আছে, চাল মজুদ আছে, যাদের কোনো অনুমতি নেই, কিচ্ছু নেই। তো এগুলো আসলে আমার মনে হয় যে সরকারের উচিত এই জিনিসগুলোকে পয়েন্ট আউট করে এনাদেরকে আইনের আওতায় বা সব খাদ্য অধিদপ্তরের আওতায় এনে ব্যবসা করানো উচিত। দিনাজপুরে বোরো আবাদ হয় 1,74,000 হেক্টর জমিতে, যা থেকে উৎপাদন হয়েছে 6 লাখ মেট্রিক টন চাল। সময় সংবাদ, দিনাজপুর। দীর্ঘ 5 মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হলো ভারতে পণ্য রফতানি। এতে বন্দর শ্রমিকদের ব্যস্ততা বেড়েছে, সচল হয়েছে বাণিজ্যিক কার্যক্রম। ট্রাকে পণ্য তুলতে ব্যস্ত শ্রমিকরা। লোড শেষে যাচ্ছে ভারতে। 5.5 মাস বন্ধ থাকার পর আবারও দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে রফতানি। পণ্য আমদানিতে ভারতের অনীহা, নানা জটিলতা ও নিষেধাজ্ঞার কারণে দিনে দিনে রফতানির পরিমাণ শূন্যে নেমে আসে। দীর্ঘদিন পর আবারও বন্দর দিয়ে ম্যাঙ্গো ড্রিঙ্কস ও সুপারি পাঠানোর মধ্য দিয়ে চালু হলো রফতানি বাণিজ্য। আশা করি ভবিষ্যতে এই রপ্তানির পরিমাণ আরও বাড়বে এবং এই রপ্তানির মাধ্যমে আমাদের জাতীয় অর্থনীতির চাকা সচল হবে। বাংলাদেশের যে একটা যে ডলার নিয়ে আসার জন্য আমরা খুব চেষ্টা করতেছি যে এই পোর্ট দিয়ে যেন হয়। আমরা যদি সরকারের সহযোগিতা পেয়ে থাকি তাহলে আমরা অতীতের মতন আবার পর্যাপ্ত পরিমাণ আমরা এক্সপোর্ট করতে পারবো। রফতানি কার্যক্রমে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। হিলি স্থলবন্দর দিয়ে 10,000 কেজি ম্যাঙ্গো ড্রিঙ্কস রফতানির মধ্য দিয়ে আয় হয়েছে 2,993 মার্কিন ডলার, আর 29,200 কেজি সুপারির রপ্তানি মূল্য 1,22,640 ডলার। সময় সংবাদ, হিলি। এই মুহূর্তে হিলি স্থলবন্দরে আছেন রিপোর্টার শফিকুল ইসলাম শফিক। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, দীর্ঘ 5 মাস বন্ধ থাকার পর হিলি স্থল বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি হচ্ছে। হিলি স্থল বন্দর দিয়ে নানা জটিলতার পর হিলি স্থল বন্দরে চলতি অর্থ বছরের প্রথম দিকেই ম্যাঙ্গো ফ্রুটের রপ্তানি দিয়ে শুরু হয় রপ্তানি। তো বর্তমানে অনেক পণ্য আমদানি রপ্তানি হবে, এমনটা আমদানিকারক রপ্তানিকারক ব্যবসায়ীরা বলছেন। তো বিশেষ করে হিলি স্থল বন্দরে এখনো রপ্তানি অপেক্ষায় কিন্তু এখনো 12 গাড়ি 300 মেট্রিক টন রাইস ব্র্যান্ড অয়েল রয়েছে। তাছাড়া সুপারি রয়েছে প্রায়, এখানে সুপারিও কিন্তু বর্তমানে রপ্তানির অপেক্ষা সুপারি রয়েছে। তো ব্যবসায়ীরা বলছেন যেহেতু দীর্ঘদিন থেকে রপ্তানি বিভিন্ন নানা বৈষম্যতার কারণে রপ্তানি হচ্ছিল না, এতে করে কিন্তু রপ্তানিকারক যারা আছেন তারা কিন্তু মুখ ফিরিয়ে নেয়। তবে বর্তমানে সরকার যেহেতু রাইস ব্রান অয়েল যেটা আছে সেটা কিন্তু সরকার সে রাইস ব্রান অয়েলের যে ডিউটি ছিল 25% আরডি, সেটা কিন্তু প্রত্যাহার করে নেওয়ার পরেই কিন্তু 1 তারিখ থেকে সেটা কিন্তু অলরেডি রপ্তানিকারকরা তারা রপ্তানির উদ্দেশ্যে হিলি বন্দরে নিয়ে এসেছে। তবে এই পণ্যটা আজকে অথবা কালকের মধ্যে ভারতে যাবে। তো যেহেতু ব্যবসায়ীরা বলছেন পর্যাপ্ত রাইস ব্র্যান্ডের ভারতের চাহিদা রয়েছে, ঝুট কাপড়, বিভিন্ন ধরনের সবজি, বিভিন্ন রপ্তানি সুযোগ রয়েছে। তো ব্যবসায়ীরা বলছেন যেহেতু আমদানি বাণিজ্য যে একটা নীতি রয়েছে যে আমদানি করলে রপ্তানি করা লাগবে, যদি এই নীতিটা যদি ভারত যেহেতু মানছে না বারংবার, যেহেতু বিগত সময় হাই কমিশনার কিন্তু বাংলাদেশে এসেছিলেন, তিনিও কিন্তু শুনেছেন যে ব্যাপক সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা থাকার পরেই কিন্তু এখানে যেহেতু পণ্য এখান থেকে রপ্তানি করতে পারছে না, কিন্তু ভারত বারংবার কিন্তু আমদানি পরে নির্ভরশীল হলেও রপ্তানি তারা পণ্য তারা নিতে চায় না। তো যেহেতু সম্ভাবনা রয়েছে হিলি স্থল বন্দর দিয়ে, আমদানিকারক বা রপ্তানিকারক ব্যবসায়ীরা আছেন তারা বলছেন বারংবার সরকারের সঙ্গে ভারতীয় সরকারের যদি একটা আলোচনার মাধ্যমে যে আমদানি রপ্তানি বাণিজ্য যদি এটা মানা হয়, সেক্ষেত্রে রপ্তানি বাড়বে কিন্তু বৈদেশিক মুদ্রা আয়। হিলি স্থল বন্দর থেকে রপ্তানি বাণিজ্য নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দরে। বিভাগীয় সময় আরও থাকছে। শেষ সময়ে রংপুরে হাড়ি ভাঙা আমের জমজমাট বেচা কেনা। দাম কিছুটা বাড়তি, পরিচর্যা ব্যয় আর বাজার ব্যবস্থাপনার দুর্বলতায় লোকসান শঙ্কায় বাগানীরা। সীমাহীন লোডশেডিংয়ের দুর্ভোগে গাইবান্ধার বাসিন্দারা। দিন ও রাতের বেশিরভাগ সময় থাকছে না বিদ্যুৎ। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। ক্ষতিগ্রস্ত হচ্ছে বিদ্যুৎ নির্ভর যন্ত্রপাতি ও ব্যবসা। তবে গরমে চাহিদা বেড়ে যাওয়ায় মাঝে মধ্যে এমন হচ্ছে দাবি বিদ্যুৎ বিভাগের। বিপ্লব ইসলামের রিপোর্ট।
বিদ্যুতের ভেলকিবাজি, দিন ও রাতের বেশিরভাগ সময় লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসা বাণিজ্য সহ স্থবিরতা নেমে এসেছে বিদ্যুৎ নির্ভর সব কাজকর্মে। গাইবান্ধা জেলা জুড়ে নেসকো ও পল্লী বিদ্যুতের এমন অবস্থায় বিপাকে গ্রাহকরা। বেশি চাহিদায় শিডিউল করে সামান্য লোডশেডিং দেওয়ার কথা বলা হলেও তা মানা হচ্ছে না। প্রচন্ড গরমে কাহিল অবস্থা মানুষের। হাসপাতালগুলোতে রোগীদের অবস্থা আরো করুন। 4 ঘন্টা বাদ দিয়ে যদি মনে করো 4 ঘন্টা থাকে তা তো নয়, যাই আসি রাতে ঘুমাতে পারি না, অনেক কষ্ট হয়। রোগীরা তো অসুস্থ হয়ে যাচ্ছে, পাশাপাশি আমরা যে দেখাশোনার জন্য আসছি আমরাও অসুস্থ হয়ে যাচ্ছে। আমাদের কারিগররা গরমে বসে কাজ করে, আমরাও যেমন কাটতে পারতেছি না, তারাও কাজ করতে পারতেছে না। আমাদের পরীক্ষার্থীদের অনেক কষ্ট হচ্ছে, আর কারেন্ট গেলে তো 2 থেকে 3 ঘন্টার ভিতরে আসতেইছে না। তবে অতিরিক্ত লোডশেডিং এর অভিযোগ অস্বীকার করে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের দাবি, তীব্র গরমে চাহিদা বেড়ে যাওয়ায় শিডিউল করে কিছুটা লোডশেডিং দেয়া হচ্ছে। এই মুহূর্তে 50 মেগাওয়াট লোড আমার ডিমান্ড। এখন যদি আমাকে 50 মেগাওয়াট না দিয়ে যায়, বলে যে 45 মেগাওয়াট দেওয়া হলো, তাহলে 5 মেগাওয়াট তো আমাকে লোডশেড করতে হবে। তখন আমার 2টো ফিডারকে লোডশেড করতে হয়। ওই 2টো ফিডার 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লোডশেড রাখার পরে আবার 2 ঘন্টা অন্য 2 ফিডারকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লোডশেড রাখা। জেলা শহর সহ 7 উপজেলায় নেসকো ও 81টি ইউনিয়নে গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করে থাকে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকার অধিকাংশ স্থানে নেই বর্জ্য অপসারণের নির্ধারিত স্থান। এতে যেখানে সেখানে ফেলা হচ্ছে আবর্জনা। বছরের পর বছর অনেক স্থানে বর্জ্য জমে তৈরি হয়েছে ভাগাড়। এতে দূষণ ও দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। জনবল সংকট ও ডাম্পিং জোন না থাকার কথা স্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলছে, আবর্জনা অপসারণের নির্দিষ্ট স্থান তৈরির চেষ্টা চলছে। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। অলিগলি, পাড়া মহল্লা, রাস্তা ও বাজার, যেখানে সেখানে পড়ে আছে গৃহস্থলী ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য। দূষিত হচ্ছে পরিবেশ, ছড়াচ্ছে দুর্গন্ধ। এই চিত্র প্রথম শ্রেণীর পৌরসভা নীলফামারীর সৈয়দপুরের 15টি ওয়ার্ডের অধিকাংশতেই নেই আবর্জনা ফেলার নির্ধারিত স্থান। একটু বৃষ্টি বা ঝড়ো বাতাসে আশেপাশে ছড়িয়ে পড়ে বর্জ্য। এতে প্রতিনিয়ত বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। পৌর এলাকায় অন্তত 50 টন বর্জ্য জমে। এলাকায় স্তূপ তৈরি হলে সরিয়ে নিয়ে ফেলা হয় শহর থেকে দূরে অপর একটি পরিত্যক্ত স্থানে। তবে সেটিও নয় নির্ধারিত স্থান। বছরের পর বছর এভাবেই চলতে থাকায় সৃষ্টি হয়েছে আবর্জনার পাহাড়। দুর্গন্ধের জন্য কেউ আসতে পারে না, আর তারপরে বৃষ্টি পড়লে মানে কাদা পানি অনেকটাই জমে যায়। সবসময় এই জায়গায় ময়লা থেকে পৌরসভার গাড়ি হুটহাট করে আসে হয়তো বা দেখা যাচ্ছে অর্ধেক ময়লা তুলে নিয়ে যায় আর বাদ বাকি তুলে নিয়ে যায় না। মানে এত দুর্গন্ধ, গাড়ি নিয়ে ঢুকতে আসা যায় না এই রোডে। আমরা আশা করব যে সৈয়দপুর পৌর কর্তৃপক্ষ এটার যেন ব্যবস্থা একটা করে। জনবল সংকট ও ডাম্পিং জোন না থাকার কথা স্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলছে, আবর্জনা অপসারণের নির্দিষ্ট স্থান তৈরির চেষ্টা চলছে। অতিবৃষ্টি হলে ডাম্পিং গ্রাউন্ডটা, যেটাকে বলি ভ্যাজ বেচা বা শেষ সাথে হয়ে যায়, সেখানে গাড়ি ঘোড়া গাড়িগুলো ঠিকভাবে একটা মুভমেন্ট করতে পারে না। এই জায়গায় কিছুটা আমরা কাজে আমাদের বিলম্ব বলেন যেভাবেই আপনারা নেন, এ জায়গায় আমাদের এই সমস্যাটা হয়। আমরা চেষ্টা করছি যে পৌরসভার একটি নির্দিষ্ট জায়গায়, পৌরসভার নিজের জায়গার মাধ্যমে যেন আমরা এই ডাম্পিং স্টেশন তৈরি করতে পারি। আসলে শহরের জমির দাম যেমন বেশি এবং সরকারি জমি না থাকায় কিন্তু আমরা এগুলো করতে পারছি না। রেলওয়ে কারখানাকে কেন্দ্র করে গড়ে ওঠা 34 বর্গ কিলোমিটার আয়তনের সৈয়দপুর পৌর শহরে বসবাস প্রায় 4.5 লাখ মানুষের। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। একটি সেতুর অভাবে দুর্ভোগে দিনাজপুর সহ 4 জেলার লক্ষাধিক মানুষ। কয়েক যুগ পেরিয়ে গেলেও আজও আত্রাই নদীর ওপর সেতু নির্মাণ না হওয়ায় শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো আর বর্ষাকালে নৌকায় একমাত্র ভরসা এই অঞ্চলের মানুষের। তবে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, ইতোমধ্যে জরিপ শেষ হয়েছে, শিগগিরই শুরু হবে নির্মাণ কাজ। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দেশ স্বাধীনের পর এ পর্যন্ত অনেক জনপ্রতিনিধি প্রতিশ্রুতি দিলেও 54 বছরেও সেতু নির্মাণ হয়নি। শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো আর বর্ষাকালে নৌকায় একমাত্র ভরসা।
আত্রাই নদীর ওপর সেতুটি নির্মাণ হলে সুফল পাবে দিনাজপুর সহ 4 জেলার লক্ষাধিক মানুষ। দ্রুত প্রকল্পটি বাস্তবায়নে সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন এই অঞ্চলের মানুষ। নৌকায় উঠে গাড়ি নিয়ে এই পথটা পাড়ি দিতে হয়, আর নীলফামারী যদি আমরা যাই খানসামা দিয়ে ঘুরে আমাদেরকে যাইতে হয়। বর্ষার সময় আমরা নদী পার হচ্ছি, জীবনে একটা ঝুঁকি আছে না, বলা যাবে না নৌকার ব্যাপার, কোথায় কি হবে। মুমূর্ষু রোগী আপনারাই বলেন এই নদীর উপর দিয়ে নিয়ে যাওয়া সম্ভব? আমাদের যাইতে হয় সেই রংপুর নাহলে দিনাজপুর, অনেক দূর ঘুরে যাইতে হয়। বাজার আছে, এই ভুট্টা ধান এগুলা নিয়ে যাইতে হয়, তো এইখান দিয়ে নদী পার হতে গেলে অনেক সময় ডুবে যায়। যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো মানে তাড়াতাড়ি পার হওয়া যায় না। স্কুল যাতায়াত করি আমাদের খুব সমস্যা হয়, এইটা ব্রিজ হলে আমাদের খুব ভালো হয়। এখানে যদি একটি সেতু হয় অর্থনৈতিক ডেভেলপটা কিন্তু ব্যাপক পরিমাণে উন্নত হবে এবং আশেপাশে যে কৃষি যে ফসলি জমি আবাদ করে তাদের যেমন তারা উন্নতি হবে। তারপর যারা এখানে স্কুল কলেজ আছে তারা ছাত্রছাত্রীরা তাদের মধ্যে একটা যোগাযোগ শুরু হবে এবং নীলফামারীতে একটি হাসপাতাল আছে, এই হাসপাতালে সরাসরি এই এলাকার লোকজন এই হাসপাতালে যেতে পারবে। তবে সড়ক ও জনপথ বিভাগ জানায় ইতোমধ্যে জরিপ কাজ শেষ হয়েছে, শীঘ্রই শুরু হবে নির্মাণ কাজ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে হাইড্রোমরফোলজিক্যাল স্টাডি সম্পন্ন করা হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের ব্রিজ ম্যানেজমেন্ট উইংকে অনুরোধ জানিয়েছি যেন ফিজিবিলিটি স্টাডি করা হয়। প্রকল্পটি যদি ফিজিবল হয় তাহলে প্রকল্পটির ডিপিপি প্রণয়ন করা হবে। 500 মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ হলে দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। সময় সংবাদ, দিনাজপুর। শেষ সময়ের বেচাকেনায় জমে উঠেছে দেশের অন্যতম জনপ্রিয় আম হাড়িভাঙার বাজার। তবে দাম কিছুটা বাড়লেও কীটনাশক ও পরিচর্যা ব্যয়ের চাপ, আগাম ফলন আর বাজার ব্যবস্থাপনার দুর্বলতায় লোকসানের শঙ্কায় বাগানীরা। তবে কৃষি বিভাগের পরামর্শ, হাড়ি ভাঙার পাশাপাশি বিভিন্ন জাতের আমের চাষ বাড়ানো গেলে কমবে লোকসানের শঙ্কা। রেদওয়ান হিমেলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। শেষ সময়ে জমে উঠেছে হাড়িভাঙা আমের বাজার। রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ হাটে প্রতিদিন ভিড় করছেন পাইকাররা। দেশের একমাত্র জিআই ট্যাগপ্রাপ্ত আম হিসেবে হাড়িভাঙার চাহিদা বরাবরই বেশি। তবে চলতি মৌসুমে জুনের প্রচণ্ড গরমে আগেভাগেই পেকে গেছে আম। অন্যদিকে বাগান পরিচর্যায় খরচ বেশি হওয়ায় মৌসুম শেষে লোকসানের শঙ্কা রয়েছে বলে জানান বাগানীরা। বাড়িফোর, আমরুপালি, ব্যানানা ম্যাঙ্গো সবগুলো আসার কারণে একটু দামটা কমছে। এখন তো আর গাছে আম নাই, পাইকে শেষ হয়ে গেছে। এখন বাজার হয়েছে মনে করো 3200 3500, বুঝলেন নাই, তাতে তো পোষাচ্ছে না। এবারে ঔষধপাতি যে আকারে গেছে, হ্যাঁ, যার জন্য এবার পোষাইতেছে না। তবে কৃষি বিভাগের পরামর্শ, হাড়িভাঙার পাশাপাশি অন্যান্য জাতের আম চাষ করলে চাষিরা লাভবান হবেন। শুধু হাড়িভাঙার উপর নির্ভরশীল না থেকে যে জাতগুলো রপ্তানিযোগ্য সেগুলো আপনি পাশাপাশি আবাদ করেন। এবং আমাদের বেশ কিছু চাষি কিন্তু তারা কনভার্ট করেছে, হাড়িভাঙাও আছে তাদের, এবং সেখানে আপনার আম্রপলি, ব্যানানা ম্যাঙ্গো, আপনার বাড়িয়াম ফোর, এগুলো তারা চাষ করতেছে এবং তারা কিন্তু বেশ লাভবান। চলতি মৌসুমে রংপুর জেলায় 1915 হেক্টর জমির বাগানে হাড়িভাঙা আমের উৎপাদন হয়েছে প্রায় 30,000 মেট্রিক টন। এবার জেনে নেব রংপুর বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 2 জুলাই গাইবান্ধার গোবিন্দগঞ্জ সদরে অভিযান চালায় সেনাবাহিনী। 4টি দোকান থেকে উদ্ধার করা হয় 6,977 কেজি ধান বীজ এবং 559 বস্তা সার। পরে 3 দোকান মালিককে 10,000 টাকা করে মোট 30,000 এবং অপরজনকে 20,000 টাকা জরিমানা করা হয়। দিনাজপুরে ধর্ষণের শিকার এক স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যা করে গত 21 জুন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় দিনাজপুর মেডিকেলে। 15 দিন চিকিৎসাধীন থাকার পর গত 5 জুলাই রাতে মৃত্যু হয় ওই কিশোরীর। এ ঘটনায় হওয়া মামলায় অভিযুক্ত মুসলিম উদ্দিনকে 30 জুন গ্রেপ্তার করে পুলিশ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য, আশার আলো দেখছে উত্তরের জনপদ। ভূ রাজনৈতিক জটিলতা থাকলে নিজস্ব অর্থায়নে কাজ শুরুর পরামর্শ। কর্মজীবন নিয়ে তরুণদের ভাবনায় পরিবর্তন, চাকরির বদলে বাড়ছে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন। প্রশিক্ষণ, মূলধন সহায়তা ও বাজার তৈরিতে নজর দেওয়ার পরামর্শ। এবং মিল মালিকদের কারসাজিতে এখনও অস্থির চালের বাজার। 3 সপ্তাহে দিনাজপুরে কেজিতে বেড়েছে 6 টাকা পর্যন্ত। নজরদারির অভাবকে দুষছেন ভোক্তা।
এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়ে।